আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো দিন পরেই আসলাম। আসলে খুব বেশি ব্যস্ত ছিলাম বলেই আসতে পারিনি। তো যা হোক, আপনারা আমার পোস্ট হয়তোবা দেখেছেন। আমি সেখানে জানিয়েছি যে আমি পরবর্তী ক্লাসটা জেরান্ড এবং পার্টিসিপেল এর উপরে নিতে যাচ্ছি। যদিও আমার ক্লাস নেওয়ার কথা ছিল রাইট ফ্রম ভার্বস এর পরে, কিন্তু তারপরেও কিছু মানুষ অনুরোধ করেছেন আমাকে মেইল এবং আপনার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে স্যার জেরান্ড এবং পার্টিসিপেল এর ক্লাসটা নিলে খুব ভালো হয়। প্লাস পার্সোনালি আমাকে অনেকে জানিয়েছেন। তো আমি সেই জন্যই এই ক্লাসটা নিতে আসলাম। এটা সংক্ষিপ্ত একটা ক্লাস। এটার পরেই আমি চলে যাব রাইট ফ্রম ভার্বস এ, সেটা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ। তো এখানে যাওয়ার আগে কিছু কথা বলে রাখতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা মনে হয় জানেন যে ৪৮তম বিসিএস এর গেজেটটা হয়েছে। তার মানে এটা যেটা বিশেষ বিসিএস হবে, এটা আপনারা মনে হয় আগে পরে নেটে দেখেছেন বা শুনেছেন এই বিষয়ে। তো এই বিসিএসটা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে গেজেট তৈরি হয়েছে। আমি আজকে তো ২৮ তারিখ, গতকালকে আমি গেজেটটা হাতে পেয়েছি। তো সেখানে মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে, প্লাস ভাইবার মার্কসও দিয়ে দিয়েছে, প্লাস রিটেন আদৌ হবে কি হবে না সবকিছু সেখানে জানিয়েছে। তো এটা যেহেতু বিশেষ বিসিএস এবং এটা শিক্ষা ক্যাডারের বিসিএস, আমার বিশ্বাস আপনারা সবাই সেভাবে এটার জন্য প্রস্তুতি নেবেন। এবং সবচেয়ে আরো বড় যে বিষয়টা, খুশির যে বিষয়টা, সেটা হচ্ছে যারা আপনারা চাকরির জন্য লড়তে চাচ্ছেন তাদের জন্য সবথেকে সুযোগ সুবিধা সম্পন্ন এই বিসিএসটাই থাকবে। কারণ এটা এই বছরের শেষের দিকেই এটার সার্কুলার হবে, প্লাস এর পাশাপাশি ৪৭ তো আসছেই পরীক্ষার সামনে, প্লাস ৪৯ বিসিএস এরও সার্কুলার চলে আসবে। তো দুইটা সার্কুলারই হয়তো এই একই বছরে ২০২৫ সালে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম। আমি কিছু জিনিস জানানোর দরকার ছিল, আপনারা আরো আপডেট থাকবেন, প্লাস এইগুলোতে আরো বেশি দেখবেন যে কোথায় কখন কি হচ্ছে বা না হচ্ছে। তো ঠিক আছে, আমি আজকে ক্লাসে চলে যাচ্ছি। তো ক্লাসটা একটু শুরু করি আমরা। যা হোক, তো আজকের বিষয়টা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপেল, মানে হুইচ ওয়ান ইজ জিরান্ড এন্ড হুইচ ওয়ান ইজ পার্টিসিপেল এন্ড হাউ উই ক্যান ডিফার দিস টু। ওকে, ফার্স্টে আমি একটা কাজ করি, আমি আসি জিরান্ড এই বিষয়টাতে প্রথমে আসি। হোয়াট ইজ জিরান্ড? দেখুন, এই বিষয়টা নিয়ে আগে পরে আলোচনা হয়েছে আমাদের। আমি আমার ভিতরের ক্লাসগুলোতে সংক্ষিপ্ত আকারে মাঝে মাঝে দেখিয়েছি। তো সেটারই আজকে ডিটেলস আলোচনা আমরা আজকে করব। তো জিরান্ড হচ্ছে, এটাকে বলা হয় ভার্ব প্লাস আইএনজি এর সংযোগ, এটাকে বলা হয় জিরান্ড। এবং এটা বাক্যে সাবজেক্ট বা নাউন এর কাজ করে। বুঝতে পেরেছেন? এইটা বাক্যে সাবজেক্ট বা নাউনের কাজ করে। ভার্বের সাথে আইএনজি থাকবে, কিন্তু সেটা সাবজেক্ট বা নাউন আকারে বসবে। তাহলে বিষয়টা কেমন আসে দেখেন। যেমন আমি যদি বলি রিডিং ইজ আ গুড হ্যাবিট, এর মানে হচ্ছে পড়া একটা ভালো অভ্যাস। তো এই যে আমি দেখেন, এই যে ভার্ব তার সাথে আইএনজি দিয়েছি, এইটাই হচ্ছে জিরান্ড। প্লাস কিভাবে বুঝবেন দেখেন, এই যে রিডের সাথে আইএনজি দেওয়ার কারণে এখানে যে বিষয়টা উল্লেখ আসছে তা হচ্ছে এইটা দেখেন, এটা কিন্তু সাবজেক্ট। এটা বাদ দিলে আমি যদি বলি হুইচ ইজ এ গুড হ্যাবিট, তাহলে কিন্তু অ্যান্সার আসে এইটা। কি দিয়ে যদি আমি অ্যান্সার করতে চাই বা কোনটা অ্যান্সার করতে চাই, তাহলে কিন্তু এইটা আসে। আর এটাই যদি আসে, তাহলে এটা অবজেক্ট বা সাবজেক্ট যেটাই কাজ করুক সেটারই কাজ করছে, এখানে তো একটা সাবজেক্ট। তো এরকম যদি হয়, প্লাস দেখেন এটা বাদ দিলে কিন্তু আর কোনো সাবজেক্ট নাই, শুধু ইজ দিয়ে শুরু হয়েছে, তাহলে সেটা তো হতে পারে না কোনো সেন্টেন্স। এই জন্য এরকম যদি কখনো কাজ করে, সেটাই হচ্ছে জেরান্ড। এটা আরো এরকম হতে পারতো যদি আমি এরকম বলতাম আই লাইক রিডিং, আমি পড়তে ভালোবাসি বা আমি পড়তে পছন্দ করি। এই যে বিষয়টা দেখেন, আই সাবজেক্ট, এইটা লাইক ভার্ব, প্লাস আরো একটা অবজেক্ট আসছে, এটা কিন্তু অবজেক্ট রিডিং। খেয়াল করছেন? রিডিং, কে পড়তেছে কি পড়তেছে এটা বিষয় না, বিষয় হচ্ছে কি পছন্দ কর। তা হচ্ছে পড়তে পছন্দ করি, সেক্ষেত্রে পড়তেছি না, পড়তে। এই পড়া বিষয়টাই হচ্ছে এখানে বিষয় বা সাবজেক্ট আকারে কাজ করছে। তো যা হোক, এটা গেল। প্লাস আপনি যদি আরো বলেন, এরকমও যদি বলেন, আমি যদি এখানে রিডিং এর জায়গায় ওয়াকিং দিই, আমি যদি এখানে রাইডিং দিই, আমি যে কোনো কিছু দিতে পারি। অর্থাৎ রাইডিং ইজ এ গুড হ্যাবিট ফর হেলথ, বা ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট ফর আওয়ার ফিজিক্যাল ওয়েলবিং। এরকম অনেক কিছু থাকতে পারে, সেইগুলাই হচ্ছে আপনার এই জেরান্ডের মধ্যে পড়ছে। তো এটা জেরান্ডটা খুব সহজ, ডিফারেন্সটা পরে দেখাবো, আরো ডিটেলস ডিফারেন্স। তবে তার আগে আপনি আসেন পার্টিসিপেন্টে। আমি একটু পার্টিসিপেন্টে যাই, এটা খুবই সহজ। দেখেন এটা কোনটা, আমি হালকা তো বুঝিয়েছিলাম আপনাদের, তবে আজকে আমি ডিটেলস আকারে দেখাবো।
পার্টিসিপল। হোয়াট ইজ পার্টিসিপল? দেখুন, আমরা জানি যদি কখনো দেখেন যে ভার্বের সাথে আইএনজি বসছে, সেটা নাউন বা সাবজেক্টে কাজ করছে, সেটা তো জিরান। এক্ষেত্রেও এটাও সাধারণত দেখেন, সাধারণত আপনার ভার্ব প্লাস আইএনজি হিসাবেই ব্যবহৃত হয় সাধারণত, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি আকারে সাধারণত ব্যবহৃত হয়। তবে কথা আছে, এটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। এটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। কিভাবে আপনি অ্যাডজেক্টিভের কাজ করাবেন? দেখেন, যেটা হয় আর কি, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আমি যদি ওই সেন্টেন্সটাই বলি যে আই লাইক রিডিং বলেছিলাম, তো সেই জায়গাটা যদি আমি বলি আই লাইক হিম রিডিং, আমি তাকে পড়তে দেখতে পছন্দ করি, বা ধরেন আমি তার পড়া অবস্থা দেখতে পছন্দ করি, এই জায়গাটায় আমি যদি বলি এই যে হিম, আর এইখানে দেখেন এটা রিডিং আছে। আগের বার ছিল হচ্ছে আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি, আর এইখানে এখন হচ্ছে আই লাইক হিম রিডিং, আমি তাকে পড়তে দেখতে পছন্দ করি। এই জায়গাটায় এই যে দেখেন এই যে হিমটা, যেটা কিনা এই যে রিডিং কে মডিফাই করছে, দেখেন এইটা একটা সাবজেক্ট বা অবজেক্ট যেটাই বলেন, এইটা যখন আর একটা সাবজেক্ট বা অবজেক্টকে মডিফাই করলো, তখন দেখেন বিষয়টা কি দাঁড়াইছে। অথবা এইটাও তো এটাকে মডিফাই করছে, অর্থাৎ এই রিডিংটাই হিমকে মডিফাই করছে না? খেয়াল করছেন, রিডিং কিন্তু হিমকে মডিফাই করছে, যার কারণে দেখেন কি দাঁড়াচ্ছে, তখন আই লাইক হিম এটা হয়ে গেছে অবজেক্ট, আর এইটা এক্সট্রা আকারে কাজ করছে এবং এটার কোয়ালিটি প্রকাশ করছে। তার কি? তার অবস্থা। কি অবস্থা? পড়ার অবস্থা, পড়তে না পড়ার অবস্থা। এইরকম যদি দোষ গুণ অবস্থা যদি কখনো মডিফাই করে বা এটা যদি বোঝায়, তাহলেই হবে সেটা পার্টিসিপেল। আর মজার বিষয় হচ্ছে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমি আসতেছি প্রেজেন্ট পার্টিসিপল কি আসলে, এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি যদি এরকম বলতেন আই স হিম প্লেইং ফুটবল, ধরেন আপনি এরকম আরেকটা সেন্টেন্স দিতেন, আপনাদের সহজ হবে আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম। আই স হিম প্লেইং ফুটবল, এই জায়গাটায় আপনি যদি দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন কি বলেছে, আই স হিম আমি তাকে দেখেছিলাম প্লেইং ফুটবল, ফুটবল খেলতে। আমি একটু বাদ দিয়ে দিই, ধরেন আই স হিম ফুটবল, এ ধরনের কোনো সেন্টেন্স হয় না। কিন্তু আমি যদি এরকম বলি আই স হিম আমি তাকে দেখেছিলাম, এটা কিন্তু হচ্ছে। বা আমি যদি এরকম বলি আই স ফুটবল আমি ফুটবল দেখেছিলাম, সেটাও হচ্ছে। কিন্তু এইটুকু যখন আসছে তখন দেখেন আমি তাকে ফুটবল খেলা অবস্থায় দেখেছিলাম, আমি তাকে ফুটবল খেলা অবস্থায় দেখেছিলাম। এই যে প্লেইংটা, তখন কিন্তু প্লেইংটা খেলা শুধু নয়, খেলতেছেও না, খেলার অবস্থা বোঝাচ্ছে। যখন এরকম অবস্থা বুঝাবে তখনই কিন্তু সেটা পার্টিসিপেল। আরো চেনার সহজ উপায় হচ্ছে দেখেন, এটাকেও মডিফাই করতেছে। আবার আপনি যদি বলেন যে কি খেলতেছিল, ফুটবল, এটা যদি নাউন হয় তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কাজটাই পার্টিসিপেল করে। তো এটা গেল এখানে। এবার আসি আমি এটা কয় প্রকার এবং কিভাবে কাজগুলো করে। তো দেখেন, খেয়াল করেন ভালো করে একটু দেখেন, এই পার্টিসিপেল এটা 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল, এই প্রেজেন্ট পার্টিসিপেলটা আমি এতক্ষণ আপনাদের বুঝালাম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। ওইখানে আমি একটা জিনিস লিখি নাই, তা হচ্ছে পার্টিসিপেল সাধারণত ভার্বের সাথে আইএনজি, সব সময় নয়, সাধারণত। তো এটা দেখেন ভার্বের সাথে আইএনজি, এর উদাহরণ তো আমি অলরেডি দিয়েছি। যেমন ধরেন আবারও যদি বলি আই স হিম রিডিং আ বুক, আমি তাকে একটা বই পড়তে দেখেছিলাম। স হিম রিডিং এ বুক, এই রিডিংটাই হচ্ছে আপনার পার্টিসিপেল, এবং এটা কিন্তু তখন এই বুক আবার ধরেন হিম দুইটাকেই মডিফাই করছে, এবং এটা তখন তার অবস্থা বুঝাচ্ছে, বই পড়া অবস্থায় দেখেছিলাম তাকে, সেই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসি পাস্ট পার্টিসিপল। এখন পাস্ট পার্টিসিপল কোনটা? এটা হচ্ছে দেখেন ভার্ব টু বা ভার্বের সেকেন্ড ফর্ম যেটা, এইটা বসবে, এইটা বসে, এইখানে বসে ভার্বের সাথে আইএনজি, আর এখানে হচ্ছে ভার্ব টু বসে। এরকম যদি কখনো বসে, ভার্ব টু আকারে যদি কখনো বসে, তাহলে বুঝবেন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন এটা কেমন, এটা আমি কিন্তু আমার আগের একটা ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম পাস্ট পার্টিসিপলের কথা, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। আমি এরকম বলেছিলাম যে polluted water is harmful for us, আমি সেই সেন্টেন্সটা এখানে ধরে লিখলাম।
ধরেন পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর আস, মানে দূষিত পানি আমাদের জন্য ক্ষতিকর। এখন এই জায়গাটা দেখেন কি করে পার্টিসিপল, কোনটা পার্টিসিপল, এইটার নিচে আমি একটা দাগ দিয়ে দিই, এই যে পলিউটেড। আমি যদি বলি এইটা দেখেন পানি আমাদের জন্য ক্ষতিকর, এটা কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে হতে পারে না, এটা কোনো সেন্টেন্স হতেও পারে না। কিন্তু আমি যদি এরকম বলি, এই দূষিত শব্দটা যদি যুক্ত করি, অর্থাৎ দূষিত পানি আমাদের জন্য ক্ষতিকর, তখন এই পলিউটেড কিন্তু এই ওয়াটারকে মডিফাই করছে। ওয়াটারকে, পানিটা কেমন দূষিত, তার অবস্থা বা তার ভাব, ভাব বলে ভুল হবে, তার অবস্থায় বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে। এরকম যদি কখনো কোনো দুইটা নাউন, এটা সরি, এরকম যদি কোনো নাউনের আগে যদি এরকম ভার্ব সেকেন্ড ফর্মে বসে, ছিল তো পলিউট, তার পাস্ট ফর্ম হচ্ছে পলিউটেড, এরকম সেকেন্ড ফর্মে বসে যদি কোনো নাউনকে মডিফাই করে, তাহলেই কিন্তু সেটা পার্টিসিপল আকারে কাজ করলো, এবং এটাই হচ্ছে সেই পার্টিসিপল। দেখছেন, খেয়াল করছেন? আবারও বলি, পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর আস, এই পলিউটেডটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তেমনি আরেকটা দেখেন, আমি যদি এরকম বলি, হি ফাউন্ড আ কিল্ড বার্ড, সে একটা মরা পাখি পেয়েছিল। হি ফাউন্ড আ কিল্ড বার্ড, সে একটা মরা পাখি পেয়েছিল। খেয়াল করে দেখেন, বা মৃত পাখি, কি সাবজেক্ট, ফাউন্ড ভার্ব, এ কিল্ড বার্ড, এটা মরা পাখি। এক্ষেত্রে দেখেন এই কিলটা কিন্তু এই বার্ডকে মডিফাই করছে, দেখছেন পাখিটা কেমন অবস্থায়, মরা অবস্থায়। আবার আমরা জানি যে কিল হচ্ছে ভার্ব এবং তার পাস্ট ফর্ম হচ্ছে কিল্ড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও কিল্ড। এই যে দেখেন এটা ভার্ব টু আকারে বসছে না, ভার্বের সেকেন্ড ফর্ম, এইটাই হচ্ছে সেই ভার্ব সেকেন্ড ফর্মে বসে আবার সেটা অ্যাডজেক্টিভে কাজ করাটাকেই বোঝানো হয় সেই পার্টিসিপল। আমার মনে হয় আপনাদের পাস্ট পার্টিসিপল চিনতে সমস্যা হওয়ার কথা না। এবার আমি আসি, তা হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে এটা নাম্বার 3 ফর্ম, সেটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট পার্টিসিপল, খেয়াল করছেন? আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, দেখেন এটা নাম্বার সি, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। এটা এটা অন্যান্য অনেক বইতে আবার শুধুমাত্র এরকম আছে পারফেক্ট পার্টিসিপল, এই পাস্ট শব্দটা অনেক বইতে নাই। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পাস্ট পারফেক্ট, কারণ পারফেক্ট হলে সেক্ষেত্রে সেটা পাস্টকেই বোঝানো হয়। অনেক ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে আপনার শুধু পারফেক্ট বললেও চলে, যেহেতু এটা হ্যাভিংই যুক্ত থাকে, বাট এটাকে আপনি পাস্ট পারফেক্ট বলে ভালো হবে। এবং এটার কাজ হচ্ছে দেখেন, এটা হ্যাভিং যুক্ত হলে, দেখেন হ্যাভিং যুক্ত, অর্থাৎ হ্যাভিং বসবে। যেমন দেখেন আমি যদি এরকম বলি, এটা একটু জটিল আছে, দেখেন হ্যাভিং টেকেন দ্য বক্স হি ওয়েন্ট অ্যাওয়ে, হ্যাভিং টেকেন দ্য বক্স হি ওয়েন্ট অ্যাওয়ে, তার মানে বাক্সটা নিয়ে সে চলে গিয়েছিল। একটু খেয়াল করেন, সে চলে গিয়েছিল বাক্সটা নিয়ে, আগে কিন্তু এই কাজটা হয়েছে, বাক্স নেওয়ার কাজটা আগে হয়েছে, তারপর সে চলে গিয়েছে। দুইটা কাজের মধ্যে যেটা আগে হয় সেটা পারফেক্টে যায়, এটা আমরা জানি। আর যদি পারফেক্ট আমি আইএনজি করি সেক্ষেত্রে হ্যাভ হোক, হ্যাজ হোক বা হ্যাড হোক, সেটা আইএনজি করলে হ্যাভের সাথে আইএনজি হয়, হ্যাভিং হয়। এখন বিষয় তা না, বিষয় হচ্ছে এটা কেমনে অ্যাডজেক্টিভের কাজ করলো আর এটা কিভাবে পাস্ট পারফেক্ট পার্টিসিপল হলো। এটা দেখেন, সে চলে গিয়েছিল কোন অবস্থায়, বাক্সটা নেওয়া অবস্থায়, তার মানে কি এইটার সাথে এটা সংযুক্ত না, তার চলে যাওয়ার সাথে বাক্স নেওয়ার অবস্থাটা সংযুক্ত না, খেয়াল করছেন? এবং এখানে দেখেন এই যে হ্যাভিং বসছে তার সাথে আবার কিন্তু ভার্ব থ্রিও বসছে। এই কারণে এই হ্যাভিং প্লাস ভার্ব থ্রি যদি কখনো থাকে, এইটা প্লাস ভার্ব থ্রি, এইটার সাথে যদি এই ভার্ব থ্রি কখনো থাকে, যদি কখনো দেখেন এবং যদি দেখেন সেখানে আরো একটা অংশ চলে আসছে, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলেই বুঝবেন সেইখানে ওই হ্যাভিংটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। অত কিছু বোঝার দরকার নাই, যদি কখনো দেখেন হ্যাভিং প্লাস ভার্ব থ্রি তাহলে সেটা পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আবার কিন্তু এটা ভেবেন না, যেমন আই অ্যাম হ্যাভিং মাই ডিনার, আমি আমার রাতের খাবার খাচ্ছি। আবার কিন্তু ভাইবেন না যে এই হ্যাভিংটা এটা, এটা ভাবলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু ক্রস। কারণ এখানে দেখেন, এখানে শুধু আমি খাচ্ছি, এটা হ্যাভের সাথে আইএনজি বসছে, আমার রাতের খাবার বা আমি আমার রাতের খাবার পাচ্ছি বা পাইছি। সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সে কিন্তু কোনো ভার্ব থ্রি আসেনি, ভার্ব থ্রি না আসার কারণে এটা কিন্তু পাস্ট পারফেক্ট পার্টিসিপলের মধ্যে পড়বে না। ক্লিয়ার? আই থিংক আই এম বেটার ক্লিয়ার নাও টু ইউ। ওকে, এখন আমি আসি, এখন তো পার্টিসিপল আমি বুঝালাম, জেরান্ডটাও বুঝালাম আপনাদেরকে, পার্টিসিপলটাও বুঝালাম। এবার কিছু বেসিক ডিফারেন্সের মধ্যে আমি আসবো, যে কিভাবে কোনটা জেরান্ড হচ্ছে আর কোনটা পার্টিসিপল হচ্ছে। এটা আমি ছক আকারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। দেখেন, দিস ইজ জেরান্ড and this is participle.
নাও হোয়াট আর দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন দেম। নাম্বার 1 হচ্ছে এটি সব সময় বা সর্বদা সাবজেক্ট বা নাউন হিসাবে ব্যবহৃত হয়, এটা গেল। আর এটাতে হচ্ছে দেখেন এটি সর্বদা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। খেয়াল করছেন? এই গেল প্রথম স্ট্রাকচার, প্রথম তফাৎ। এবার আসেন নাম্বার 2, এটি সব সময় ভার্ব প্লাস আইএনজি হয়, আর এটি সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়, এবং বাকি দুটি ফর্ম হলো এর, দেখেন বাকি দুটি ফর্ম হলো ভার্ব টু কমা হ্যাভিং। তার মানে আমি ভার্ব টু তেও বসাতে পারি, অর্থাৎ পাস্ট যেটা মানে পাস্ট পার্টিসিপল যেটা, আর হ্যাভিং প্লাস ভার্ব 3, হ্যাভিং প্লাস ভার্ব 3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। বুঝতে পেরেছেন? এই দুটো হয়। আর হচ্ছে দেখেন আর একটা পার্থক্য আছে, তা হচ্ছে নাম্বার 3 শেষ পার্থক্য যেটা, সেটা হচ্ছে এটি কাউকে মডিফাই করে না, মডিফাই করে না, প্লাস সেন্টেন্সে স্বাধীনভাবে বসে, আমার হাতের লেখা একটু বুঝতে সমস্যা হওয়ার কথা, যা হোক। আর এখানে দেখেন নাম্বার সি, এটি সর্বদা নাউন বা সাবজেক্টকে মডিফাই করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সেই বেসিক তফাৎ। এই তিনটা তফাৎ যদি আপনারা ধরতে পারেন, বিশ্বাস করেন ভাই, এই তিনটা তফাৎ ধরতে পারলে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। এই তিনটাই হচ্ছে প্রধান সমস্যা। এই তিনটা যারা বোঝে তাদের জিরান কোনটা পার্টিসিপল এগুলো বোঝা তাদের কাছে কোনো ম্যাটার করে না। This type of questions don't bother them whenever they have this kind of knowledge about gerund and participle. ওকে, তো আজকের এই শর্ট ক্লাস আমি অল্পের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কারণ নেটে বা ইউটিউবে এসে কেউ অনেকক্ষণ ধরে ক্লাস করতে চাইবে না ভাই। যদিও যত বেশি ক্লাস নিব আমার ভিউ বাড়বে, আমার ঘন্টা বাড়বে, my hours will increase, but that doesn't matter to you. And I also believe that I have come here to teach you, to make you learn something new. Okay, if it benefits me, it will matter. If it doesn't, it will also matter. Okay, because the only thing that matters to me is that whether I am giving you something new or not. Okay, যা হোক অনেক কথা বললাম, ঠিক আছে। তো ভালো থাকবেন আপনারা। 48 BCS এর প্রতি আপনাদের আশা করি নজর বেশি থাকবে। প্লাস এই বিসিএসটা তো আপনারা মনে হয় জানেন কিনা জানি না, যেটা আগস্টের 8 তারিখে হওয়ার কথা ছিল সেটাকে পিছিয়ে 46 BCS কে নিয়ে আসা হয়েছে, তাদের রিটেন আছে, তাই 47 BCS এর যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল 8ই আগস্ট, সেটাকে পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। আমার এক্সাক্ট ডেটটা মনে নাই, বাট এতটুকু শিওর যে সেপ্টেম্বরে ওটাকে নেওয়া হয়েছে। এটা গেজেটও সম্ভবত হয়ে যাবে বা হয়ে গিয়েছে অলরেডি, আমি এতটা ভালো জানি না। আই উইল অলসো বি আপডেটেড। ওকে, যা হোক, ঠিক আছে, আই অলসো হ্যাভ টু বি আপডেটেড। আপনাদেরও থাকতে হবে, আমাকে আরো বেশি থাকতে হবে। যা হোক, ঠিক আছে, এই নিয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের ক্লাসে, নেক্সট ক্লাসে রাইট ফর্ম ভার্বস নিয়ে। প্লাস যেহেতু আমি ইন্টারদেরও মাঝে মাঝে ক্লাস নিচ্ছি, তবে আপনাদের ক্লাসটা রেগুলার চলবে, এবং তার পাশাপাশি হয়তো সপ্তাহে একটা দিন ইন্টারদের বা 2টা দিন ইন্টারদের জন্য আমি ক্লাসে আসবো, কিন্তু আপনাদের রেগুলার ক্লাস অল টাইমই থাকবে। এটা সপ্তাহগুলো ভুল হবে, হয়তো 10-15 দিনে তাদেরকে আমি দিলাম। যাও, এখানে কোনো প্রভাব আপনাদের উপরে পড়বে না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর একটু দোয়া করবেন যেন সুস্থ শরীরে এভাবে আপনাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারি,
যেন আরো অনেক দিন সার্ভিস দিতে পারি। সবে তো শুরু হলো জার্নি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ক্লাসে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। কোনো কিছু না বুঝলে আমাকে জানাবেন, আমার মেইল বা আমার হোয়াটসঅ্যাপে জানাবেন বা এখানে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইবের কথা বলবো না, এটা আপনাদের উপরে নির্ভর করবে। থাকবেন আমার সাথে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ।